দেখেন, আমি আপনাদের কিছু নোটস গ্রুপে পাঠিয়েছি। তো এই নোটস গুলো যারা প্রিন্ট আউট করেছেন ভালো, আর যারা করেননি করে নেবেন। কারণ ওই গ্রুপে ফটো থাকবে, আবার অনেক সময় ওটা হারিয়েও যাবে, অনেক সময় ডিলিট হয়ে যেতে পারে। কারণ এইসব বিষয়গুলো অনেক সময় ফোনের গ্যালারি ক্লিয়ার করা লাগে, যেহেতু ওগুলো সব ইমেজ ফাইল। আমি আমার ফোন থেকে ডিলিট করলেও হয়তো এমন হতে পারে যে ওখান থেকে মানে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। তো সেটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পরবর্তীতে আবার ওটা কালেক্ট করার ব্যাপারটা আসবে। এই জন্য সবাই প্রিন্ট আউট করে নেবেন। আর ওগুলো মূলত দেওয়া পড়ার জন্য, সুতরাং ওই ফোনে ফোনে থেকে গেলে থেকেই যাবে সারা জীবন। এজন্য ওটা সবাই প্রিন্ট আউট করে নেবেন। ওই বেশি না, 60 মানে 55 56 60 পৃষ্ঠা মতো। ওটা প্রিন্ট আউট করে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আজকে যে বিষয়টি আলোচনা করব, আপনাদের এই নোটসেরই দেখবেন শেষের দিকে আমি দেখে বলি যে শেষের দিকে মানে কত পৃষ্ঠা বা কত পেজে আছে নোটসের। পেজ নাম্বার দেওয়া নেই, তবে শেষের দিক থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 33। দেখুন, টোটাল 60 পৃষ্ঠার মধ্যে 30 পেজের ওখানে যে দেখুন যে মানে প্রথম 30 পেজ পড়ে যে, বা শেষের দিক থেকে আসলেও মানে 30 পেজ এর মাঝামাঝি, এখানে দেখবেন লেখা আছে যে লগ্নপতি কোন ভাবে থাকলে কি ধরনের প্রভাব বা ফলাফল প্রদান করে থাকে। তো এই যে লগ্নপতি কোন ভাবে থাকলে কি ধরনের প্রভাব বা ফলাফল প্রদান করে থাকে, এখানে এই লগ্ন সাপেক্ষে 12টি ভাবের কথাই বলা আছে। যেমন দ্বিতীয় পতির অবস্থান, তারপরে দেখবেন তৃতীয় পতির অবস্থান, তারপরে চতুর্থ পতির অবস্থান, এভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ 12টি ভাবের উল্লেখ করা আছে। তো এখানে মূলত আমরা এই বিষয়টা আর একটু সহজভাবে বুঝবো। প্রথম দিকে একটু বুঝতে কষ্ট হওয়ার কথা, তো আশা করি আজকে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। মূলত আমরা লগ্ন যেটা পাবো, ধরুন কোনো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলী কেউ আমাদের কাছে আসলে আমরা তো জন্মকুণ্ডলী নিরূপণ করলাম। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, ধরুন কারো কর্কট লগ্ন হলো। যখন কর্কট লগ্ন কারো হবে, এটা প্রত্যেকদিন 2 ঘন্টা করে একটি লগ্ন থাকে। সুতরাং যার যে সময়ে জন্ম সেই সময়ে একটা লগ্ন কুণ্ডলী আমরা পাবো। এবার লগ্ন কুণ্ডলী আমাদের সামনে যখন থাকবে তখন আমরা এভাবে লগ্নকে 1, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, একাদশ এবং দ্বাদশ, এই যে 12টি ঘর চিহ্নিত করলাম, এটা মূলত 12টি ভাব। এটাকে বলা হয় 12টি ভাব, লগ্ন ভাব। হ্যাঁ, তারপরে ধনভাব, দ্বিতীয় থেকে ধনভাব বিচার করা হয়। তৃতীয় ভাব থেকে বিচার করা হয় সহোদর, অর্থাৎ এখান থেকে ভাই বোন বিচার করা হয়। চতুর্থ ভাবকে বলা হয় গৃহ ভাব, সুখ ভাব, বন্ধু ভাব, মাতৃভাব। হ্যাঁ, পঞ্চম ভাবকে বলা হয় বিদ্যা ভাব, সন্তান ভাব। ষষ্ঠকে বলা হয় শত্রু ভাব বা রিপু ভাব। সপ্তম থেকে বিবাহ ভাব বা ব্যবসা বিচার করা হয় সপ্তম থেকে। অষ্টম থেকে বিচার করা হয় আয়ু বা মৃত্যু, দুরারোগ্য, ব্যাধি পীড়া, ভোগ। নবম থেকে ভাগ্য, দশম থেকে কর্ম, একাদশ থেকে আয়, আর দ্বাদশ থেকে ব্যয় বিচার করা হয়। এই দ্বাদশ মানে দ্বাদশ ভাব বা ব্যয় ভাব।
এই দ্বাদশকে বলা হয় ব্যয় ভাব। এখন এই যে বিষয়টি নিয়ে শুরু করলাম যে লগ্নপতি দ্বাদশ ভাবের কোন ভাবে থাকলে কি ধরনের প্রভাব ফলাফল প্রদান করে, দেখবেন আপনারা এক একটা ভাবের ক্ষেত্রে 12টি যে পয়েন্ট করা আছে বা 12টি লাইন আছে। তো মূলত ধরুন লগ্ন, কর্কট লগ্নের লগ্নপতি কে? কর্কট লগ্নের লগ্নপতি হচ্ছেন চন্দ্র। এখন যদি আমরা এভাবে টাইটেল লিখি যে লগ্ন ভাবের অধিপতি গ্রহ চন্দ্রের দ্বাদশ ভাব স্থিত ফলাফল বর্ণনা। তার মানে লগ্ন ভাবের অধিপতি গ্রহ চন্দ্র, অর্থাৎ এই যে লগ্ন ভাবের অধিপতি গ্রহ চন্দ্র, এই এই সেন্টেন্সটাকে আমরা এক কথায় বলতে পারি লগ্নপতি চন্দ্র। লগ্ন ভাব, এই যে 1 নম্বর আমরা যে ঘরটি পেয়েছি, যে ঘরে লগ্ন চিহ্নিত করলাম, এটা লগ্ন। লগ্ন ভাব, এই ভাবের অধিপতি গ্রহ হচ্ছেন চন্দ্র। তো এখানে লগ্ন ভাবের অধিপতি গ্রহ চন্দ্রকে আমরা লগ্নপতি বলতে পারি। ঠিক একইভাবে দ্বিতীয় অর্থাৎ ধনভাব, এই ধনভাবের অধিপতিকে আমরা জানি রবি। লগ্ন ভাবের অধিপতি যেমন হলো চন্দ্র, ধনভাবের অধিপতি, নর্মালি পতি শব্দটা এসেছে অধিপতি থেকে। অধিপতি মানে মালিক। খুব সহজে মাথায় রাখবেন যে অধিপতি শব্দের অর্থটা কি আমরা সংক্ষেপে বলি পতি, অর্থাৎ লগ্ন ভাবের অধিপতিকে বলি লগ্নপতি, ধনভাবের অধিপতিকে বলি ধনপতি। ঠিক একইভাবে তৃতীয় ভাব, তৃতীয় ভাব মানে এখানে কন্যা রাশি, অর্থাৎ তৃতীয় ভাবের অধিপতি হচ্ছেন বুধ, অর্থাৎ তৃতীয় পতি বুধ। ঠিক একইভাবে চতুর্থ ভাবের অধিপতি মানে চতুর্থ পতি হচ্ছেন শুক্র, পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল, ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি, সপ্তম ভাবের অধিপতি হচ্ছেন শনি মহারাজ, অষ্টম ভাবের অধিপতিও শনি মহারাজ, নবম ভাবের অধিপতি বৃহস্পতি, দশম ভাবের অধিপতি আবার মঙ্গল, একাদশ ভাবের অধিপতি শুক্রাচার্য বা শুক্র, আর দ্বাদশ ভাবের অধিপতি আবার বুধ, মিথুন রাশির অধিপতি বুধ। নর্মালি আমরা যদি কারো কর্কট লগ্ন হয়, তো কর্কট লগ্নের ক্ষেত্রে এটা জানি যে লগ্নের দ্বাদশ ভাব কর্কটকে 1 চিহ্নিত করে মিথুন রাশিতে যে পড়বে দ্বাদশ ভাব। এখন এই যে মিথুন রাশির দ্বাদশ ভাব আমরা নির্ণয় করলাম কর্কট লগ্ন সাপেক্ষে। তো এক্ষেত্রে এই যে লগ্নপতি চন্দ্র, যদি কারো লগ্ন কর্কট হয়, তো তার জন্মকুণ্ডলিতে সবসময় যে লগ্নেই চন্দ্র অবস্থান করবে বা কর্কটে অবস্থান করবে এমনটি কিন্তু না। যেমন ধরুন আজকে কি মাস, আজকে বাংলায় জ্যৈষ্ঠ মাস। তো নর্মালি যেটা হয়, বৈশাখ মাসে রবি মেষ রাশিতে অবস্থান করে, জ্যৈষ্ঠ মাসে রবি কিন্তু অবস্থান করেন একাদশ ভাবে, মানে একাদশ মানে দ্বিতীয় রাশিতে, অর্থাৎ বৃষ রাশিতে। এভাবে পর্যায়ক্রমে ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে অবস্থান করেন, আবার চৈত্র মাসে মীন রাশিতে অবস্থান করেন। রবি 30 দিন করে বা 1 মাস করে এক একটা রাশিতে অবস্থান করেন। তাহলে ঠিক একই রকম চন্দ্র আবার 2.5 দিন বা 54 ঘন্টা এক একটি রাশিতে অবস্থান করে। তো এখন ধরুন চন্দ্র কারো মেষ রাশিতে থাকবে 2 দিন বা 2.5 দিন, কিন্তু প্রত্যেক দিন 2 ঘন্টা করে কিন্তু মেষ লগ্ন থাকে। তো এখন যদি কারো মেষ রাশিতেই চন্দ্র অবস্থান করে, সেক্ষেত্রে লগ্ন এবং রাশি অনেকেরই এক হতে পারে যদি ওই মেষ লগ্ন সময় থাকাকালীন কারোর জন্ম হয়। সেক্ষেত্রে লগ্নপতি এবং রাশিপতি না, সেক্ষেত্রে লগ্নপতি সেক্ষেত্রে লগ্ন এবং রাশি একই হবে। এটাকে একটা টার্মস ইউজ করা হয় লগন চাঁদা। লগ্ন মানে লগন আর
চন্দ্রকে চাঁদ বলা হয়, তো লগন চাঁদ এটা একটা ভালো কম্বিনেশন। যাদের রাশি এবং লগ্ন এক, এটা একটা ভালো যোগ, ভালো মানে শুভ সমন্বয় লগন চাঁদা যারা হয়। এর ফর্মুলা বা ফলাফল বলবো আমি। তো যাই হোক, এই যে বিষয়টি, যে প্রত্যেকটি গ্রহ একটি নির্দিষ্ট সময় করে একটা রাশিতে অবস্থান করে, কিন্তু লগ্ন প্রত্যেকদিন 2 ঘন্টা পর পর তার অবস্থান চেঞ্জ করে। অর্থাৎ যদি ভোর 5টা থেকে 7টা পর্যন্ত মেষ লগ্ন হয়, 2 ঘন্টা যেহেতু, 7টা থেকে 9টা হবে মিন, তারপরে আবার 9টা থেকে 11টা হবে কুম্ভ। এইভাবে সে 2 ঘন্টা পর পর অর্থাৎ 24 ঘন্টায় 12টি লগ্ন নির্দেশ করে থাকে। তো এখন আমরা যে বিষয়টি আলোচনা করার কথা যে শুরু করেছি, যে লগ্ন ভাবের অধিপতি গ্রহ চন্দ্র দ্বাদশ ভাব, চন্দ্রের দ্বাদশ ভাবস্থিত ফলাফল বর্ণনা। তার মানে আপনারা ওখানে দেখবেন লেখা আছে নোটস গুলোতে, যে লগ্নপতি যদি লগ্নে অবস্থান করে, লগ্নপতি যদি লগ্নে অবস্থান করে, এখন এই লগ্নপতি যদি লগ্নে অবস্থান করে, ধরুন কর্কট লগ্নের লগ্নপতি হচ্ছেন চন্দ্র, সে যদি লগ্নেই থাকে, এখন আমি একটা চার্ট অঙ্কন করি, এটা এটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে তাহলে। দেখেন, ধরলাম আমরা যে কর্কট লগ্নই, তাহলে 1 2 3 4 5 6 7 সরি 8 9 10 11 12 লগ্ন পেলাম কর্কট লগ্ন। এখন কর্কট লগ্নের লগ্নপতি চন্দ্র লগ্নে আছে, সেক্ষেত্রে 1 নম্বর যে আপনাদের নিয়মটি বর্ণনা করা আছে, যে কর্কট লগ্নের লগ্নপতি যদি লগ্নে অবস্থান করে, সেক্ষেত্রে কি ধরনের প্রভাব, জাতক বা জাতিকা সুদেহী, স্বভোজাক্রমী অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী হবেন, স্বভোজাক্রমী মানে নিজ বাহুবলে বলীয়ান হবেন, তারপরে উন্নতি সমৃদ্ধি, সুস্বাস্থ্যের অধিকারী, একাধিক উৎস থেকে আয়ের সুযোগ, এগুলি লেখা আছে। এগুলি বলে আমি সময় নষ্ট করবো না বেশি। এই এক একটি ভাব সম্পর্কে 12টি নিয়ম বা 12টি লাইন লেখা আছে, আপনারা একটু প্রিন্ট আউট করে নেবেন, ওইভাবে মোবাইলে ছবি আকারে এগুলি মাথা ধরবে, বেশি মোবাইলের দিকে তাকানো যাবে না, প্রিন্ট আউট করে নেবেন প্রত্যেকেই। কারণ সহজে কোনো জিনিস যদি কারো হাতে চলে যায়, তার প্রতি উদাসীনতা বেশি থাকে। এবার আপনারা যে জিনিসগুলো পেয়েছেন কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, গুরুত্বপূর্ণ জ্যোতিষ চর্চা করতে গেলে, তো সেগুলি অবশ্যই চেষ্টা করবেন ওই প্রিন্ট আউট করে নিয়ে একটা সিস্টেমেটিক আছে যে ফাইল করে ফেলতে, কারণ এগুলো সারা জীবন লাগবে। ওগুলি দেখে দেখে আবার নোট করেন। তো যাই হোক, এখানে লগ্নপতি চন্দ্র কারো লগ্ন থাকলে লগ্ন ভাবে দ্বাদশ ভাবে অবস্থানের একটি ফলাফল আপনারা পেলেন। এবার ধরুন কারো লগ্নপতি এই যে মেষ এই কর্কট লগ্ন, কিন্তু লগ্নপতি চন্দ্র লগ্ন থেকে দশমে আছে, তখন কিন্তু আর চন্দ্র এই লগ্নে অবস্থান করতে পারবেন না, কারণ সে দ্বাদশ ভাবের মধ্যে যে কোনো একটি জায়গায় অবস্থান করতে পারেন, শুধুমাত্র দ্বাদশ ভাবের মধ্যে যে কোনো একটি হাউসে সে অবস্থান করতে পারবেন। লগ্ন কর্কট আমরা পেলাম, কিন্তু দেখা যাচ্ছে কি চন্দ্রের অবস্থান থাকলো মেষ রাশিতে, এটা হতেই পারে। তো সেক্ষেত্রে লগ্নপতি দশমে আছে, দেখেন ওখানে 10 নম্বর যে লাইনটি, লগ্নপতি দশমে থাকলে কি প্রভাব বা ফলাফল প্রদান করে থাকে লেখা আছে। এই যে লগ্নপতি দশমে থাকলে, লগ্নপতি পঞ্চম অষ্টম নবম, এই যে লগ্নপতি দশমে থাকলে জাতক বা জাতিকার কর্মের যোগাযোগে উন্নতি সমৃদ্ধি লাভ হবে, তারপরে মান যশ প্রতিষ্ঠা লাভ, সম্মান বৃদ্ধি, নিজের চেষ্টায় কর্মে সফলতা বা উন্নতি, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে জয়ী, কর্মে পদোন্নতি। তো এইবার এই যে কম্বিনেশনটা লগ্নপতি দশমে থাকলে, আপনি যদি কারো হরোস্কোপ পাচ্ছেন তার লগ্নপতি দশমে আছে, তাহলে এই লাইনটি কিন্তু তার জন্য অ্যাপ্লিকেবল। এখন যদি এমন হয় কর্কট লগ্নের লগ্নপতি সপ্তমে বা দ্বাদশে বা ষষ্ঠে, ওখান থেকে ওটা নোটটা দেখে নিন। এবার আমরা ধরুন লগ্নপতি
হিসাব 12 লাইন পেলাম। এই 12টি ভাবের মধ্যে যে কোনো একটি ভাবে থাকতে পারবে, অর্থাৎ আপনি লগ্নপতির অবস্থান থেকে কোনো জাতক বা জাতিকার একটা সেন্টেন্স বলতে পারবেন যেটা পরিষ্কার, কোনো ধারণার উপরে আপনার আছে যে অবস্থান করা লাগবে না, আপনি পরিষ্কার একটা সূত্রের প্রয়োগ করে ফলাফল বলতে পারবেন। ঠিক তদ্রূপ কর্কট লগ্নের ধরুন ধনপতি রবি, আজকে যদি কারো জন্ম হয় কর্কট লগ্নে, তার রবি কোথায় থাকবে? তার রবি থাকবে বৃষ রাশিতে। কিভাবে পেলাম? আমরা জানি বাংলা মাসের 12টি মাসে রবি 12 মাসে 12 রাশিতে অবস্থান করে। মেষ রাশিতে থাকে বৈশাখ, ঠিক একইভাবে জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তো এখানে রবি কিন্তু এখন জ্যৈষ্ঠ মাস বিধায় এই বৃষ রাশিতে অবস্থান করছেন। তাহলে আজকে যদি কারো জন্ম হয় ধরুন, তার কর্কট লগ্ন হলো, কর্কট লগ্ন 2 ঘন্টা থাকবে, এই কর্কট লগ্নে জন্ম হচ্ছে কিন্তু তার রবি কিন্তু নিশ্চিত থাকবে বৃষ রাশিতে। এমন ভাবে সব প্ল্যানেট গুলি কিন্তু অবস্থান করে, যেমন এখন বৃহস্পতি বৃষ রাশিতে আছে। আবার এই যে রাহু, কেতু আছে কন্যা রাশিতে, রাহু আছেন মীন রাশিতে, কুম্ভ রাশিতে আছেন শনি মহারাজ। তো এইভাবে প্রত্যেকটা গ্রহের তো বর্তমান ট্রানজিটে তারা অবস্থান করছে। তাহলে আজকের দিনের ট্রানজিটে যেখানে যে রাশিতে যে গ্রহ অবস্থান করবেন, তার অবস্থান সেই জায়গা থেকে লগ্ন সাপেক্ষে কাউন্ট হবে। তো ধরুন এখন আমরা লগ্নপতি, লগ্নের দ্বিতীয় ভাব, অর্থাৎ এই যে দ্বিতীয় যে ঘরটি, এই ঘরের অধিপতি কে? এই ঘরের অধিপতি হচ্ছেন রবি, সে একাদশে আছেন। এখন আপনারা যান পরে দ্বিতীয় পতির একাদশে অবস্থান, এটা নানানভাবে অর্থ আয়ের সুযোগ প্রাপ্তিকে নির্দেশ করে থাকে। দ্বিতীয় পতির অবস্থান, এখন দ্বিতীয় পতি লগ্নে থাকলে, দ্বিতীয় থাকলে, তৃতীয় থাকলে, চতুর্থ থাকলে, পঞ্চমে থাকলে, হুম এভাবে দ্বিতীয় পতি দ্বাদশ ভাবের কোন ভাবে অবস্থান করলে, এখানে একাদশ ভাবে অবস্থান করলে কি প্রভাব বা ফলাফল আপনারা দেখবেন যে এখানে এই পেজগুলি কয়েকটা, মানে দ্বিতীয় পতির এটা প্রথম অংশটা 2 নম্বর পেজে আছে, ওই 32 বা 33 নম্বর পেজে। তারপরে দেখবেন আবার চতুর্থ পতির, এই পঞ্চম পতির অবস্থানের নিচে ওই দ্বিতীয় পতির অবস্থান, মানে পেজগুলো অনেক সময় ছোট বড় হয়, তো ওই যখন ফটো আকারে পাঠানো তখন আগ পিছ হতে পারে। এই জন্য আপনাদের প্রিন্ট আউট করে একদম মানে ধারাবাহিক ভাবে আপনারা ওইটা পেজে মার্ক করে কোন পেজটা কোন পেজের আগে হবে পরে হবে ওটা ঠিক করে নেবেন, উল্টো পাল্টা আছে। এখন এই সিস্টেমে যখনই ধরেন আপনি যাবেন, সহজ সিস্টেমে একটু আপনাকে অ্যাক্টিভ বেশি হতে হয়। স্কুলে গেলে সকালবেলা বা কলেজে গেলে সকালবেলা আপনাকে দৌড়াইতে হতো স্কুল বা কলেজে, রেডি হইতে হতো, মানে সময়টা আরো বেশি মানে অ্যাক্টিভ হওয়া লাগতো, মানে যাওয়া লাগতো, মানে সেখানে যে অবস্থান করা লাগতো। যাই হোক, সেসব বিষয়গুলো আপনারা সবাই বোঝেন, ও বলে সময় নষ্ট করছে না। কিন্তু এখানে সহজ প্রক্রিয়া বা সহজ আছে যে উপায় অবলম্বন করা, কিন্তু এখানে একটু সতর্ক যদি না হন বা স্লো হন। আমি যদি মনে করি ধরেন আপনারা এই যে আমি এখানে পাঠিয়েছি প্রায় 20-22 জন এই গ্রুপে আছেন, তা আমার মনে হয় না 5 জন প্রিন্ট আউট করেছেন। এটা আমি মনে করি না যে আপনারা এই 20-22 জনের মধ্যে, 22 জন টোটাল, 22 জনের মধ্যে কমপক্ষে 5 জন এই এই যে পেজগুলি প্রিন্ট আউট করেছেন, এটা আমার মনে লাগে না। এই জন্য বলছি যে প্রিন্ট আউট করে নেবেন সবাই, কারণ এটা কাজে লাগবে। এবার দেখুন এখানে এই যে 3-4টে পেজ পরেই দেখুন দ্বিতীয় পতির একাদশে অবস্থানের ফল, অর্থপ্রাপ্তি, আয় বৃদ্ধি, স্থাবর সম্পত্তির মালিক, পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকবে। অনেকের পরিবারে 2-3 জন লোক, কিন্তু দেখবেন আবার অনেকের পরিবারে সদস্য সংখ্যা বেশি। এই দ্বিতীয় পতি একাদশে আয় বৃদ্ধি পাবে, সুনাম বৃদ্ধি পাবে, একাধিক উৎস থেকে আয় হবে, একাধিক উৎস থেকে আয়ের সুযোগ। অনেকে দেখা যাচ্ছে শুধু হচ্ছে চাকরির বেতন, কিন্তু অনেকে আবার পারিবারিক ব্যবসা থাকে, চাকরি থাকে, আবার সে দেখা যাচ্ছে যে স্থাবর সম্পত্তি থেকে আয় হয়। অনেকে বাড়ি করে ভাড়া দিয়ে রাখে, বিভিন্ন ভাবে দোকান করে দোকান ভাড়া দিয়ে থাকে, নানান ভাবে মাল্টিপল যে ইনকাম। এই দ্বিতীয় পতি একাদশে এটা একাধিক উৎস থেকে আয়ের সুযোগ বৃদ্ধি পায় বা আয়ের সুযোগ তৈরি হয়। এই ধরনের বিষয়গুলি এখানে খুব সুন্দরভাবে নোটস আকারে দেওয়া আছে, সুতরাং আগে ওগুলি আপনারা আয়ত্ত করেন। দেন প্র্যাকটিস করতে করতে আপনাদের একটা নলেজ হচ্ছে, অনেকেই এখন আগে থেকে ভালো বোঝেন, কারণ 2-1 জন হরোস্কোপ নিয়ে আলোচনা করেন, ফোন টোন করে অনেক সময় বিভিন্ন প্রশ্ন করেন, তো তাতে করে বোঝা যায় যে অনেক বিষয়ে আপনাদের বেশ ভালো নলেজ হচ্ছে।
তো এই নলেজগুলি আরো ভালো হবে যখন আপনি এইসব বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবেন। তো যাই হোক, দ্বিতীয় পতি এখানে একাদশে থাকবে। আবার ধরুন এমন হতে পারে যে দ্বিতীয় পতি কারো চৈত্র মাসে জন্ম হচ্ছে, তখন কিন্তু এই কর্কট লগ্নের জাতক জাতিকাদের রবি থাকবে মীন রাশি, তার মানে দ্বিতীয় পতি তখন নবমে, এটি একটু ধনযোগ। দেখবেন দ্বিতীয় পতি নবমে থাকলে কি প্রভাব বা ফলাফল দেয়। তবে ধন সম্পত্তি ভাগ্য উন্নতি নিশ্চিত আনন্দের কারণ হবে। সংক্ষেপে যদি বলি, দ্বিতীয় পতি ভাগ্য ভাবে, অর্থাৎ দ্বিতীয় মানে ধনভাব, ধন সম্পত্তি, আর নবম মানে ভাগ্য। একটা জিনিস আমি এই যে লগ্ন সাপেক্ষে শুভ অশুভ বিষয়টা আলোচনা কয়েকটা ক্লাসে আপনাদের গত কয়েকটা ক্লাসে করেছি। বাকি যেগুলি আছে আগামী ক্লাসে এক টানে লিখিয়ে দেব, মানে ওখানে আর বোঝার কিছু নেই, এবার বুঝবেন পরে। যা প্রথম 3টে ক্লাসে যে আলোচনা করেছি মেষ লগ্ন টগ্ন নিয়ে, ওগুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর পরের দিন যদিও আপনাদের নোটস আছে, তবু আমি আগামী দিন একটা ক্লাসে পুরো যে কটা লগ্ন বাকি আছে আছে যে একটু আলোচনা করে ওটা লিখিয়ে দেব। তবে এখানে ধনপতি একাদশে, ধনপতি নবমে, ধনপতি দশমে, ধনপতি সপ্তমে, ধনপতি পঞ্চমে, ধনপতি চতুর্থে। মনে রাখবেন কেন্দ্র বা কোণে, কেন্দ্র বা কোণে ধনপতি এটা শুভ ফল বা প্রভাব প্রদান করবে। এবার সপ্তমপতি একাদশে, সপ্তমপতি নবমে, এটা যেমন আয় বৃদ্ধির কারণ, তেমন বিবাহ সংক্রান্ত বিষয় আনন্দের কারণ বা বিবাহের পরে উন্নতি সমৃদ্ধিকে নির্দেশ করে থাকে। পঞ্চমপতি একাদশে, পঞ্চমপতি দশমে, পঞ্চমপতি নবমে শুভ কম্বিনেশন। কেন্দ্রের অধিপতিটা যদি কোণে থাকে, বা কেন্দ্রের অধিপতি যদি কেন্দ্রেই থাকে, বা কোণের অধিপতি যদি কেন্দ্রে থাকে, এগুলি শুভ কম্বিনেশন, এগুলি শুভ কম্বিনেশন। সুতরাং যখনই কোনো জাতক বা জাতিকার লগ্ন পাবেন, যে লগ্ন সেই লগ্ন সাপেক্ষে দেখবেন 1, 4, 7, 10 আর 1, 5, 9, এই 3টে হাউস হলো কেন্দ্র বা কোণ। এই কেন্দ্র বা কোণে যখনই কেন্দ্র বা কোণের অধিপতিরা থাকবে, যেমন ধরুন কারোর এই যে কর্কট লগ্ন, মঙ্গল পঞ্চমপতি, এই মঙ্গল যদি নবমে থাকে, মঙ্গল যদি দশমে থাকে, বা মঙ্গল চতুর্থে থাকে, এই কম্বিনেশনগুলি, বা মঙ্গল সপ্তমে থাকে, তার মানে পঞ্চমপতি মানে কোন পতি সে কেন্দ্র বা কোণে থাকছে, এটি পজিটিভ। এই ধরনের কম্বিনেশন গুলি পজিটিভ। তাদের সেই গ্রহের দশা, সেই গ্রহের যে দশান্তর দশা বা গোচরে যখনই ওই গ্রহগুলো, শুধু দশান্তর দশা চলতে হবে এমনটি না। ধরুন কর্কট লগ্নের পঞ্চমপতি মঙ্গল এখন নবমে আছে বা সপ্তমে তুঙ্গস্থ আছে, ওই যে 45 দিন মঙ্গল এক রাশিতে থাকে, ওই 45 দিন তার জন্য একটা শুভ সময় এবং ভালো কিছু নির্দেশ করবে। যেমন এখন কর্কট লগ্নের ভাগ্যপতি কিন্তু একাদশে, দেখবেন এখন অনেকেই তর্জমা করছে ভিডিও দিয়ে ইউটিউবে, যে কর্কট লগ্নের একাদশে বৃহস্পতি ঢোকার পরে কিন্তু এখন তাদের আয় বৃদ্ধি পাবে, তারপরে নানান দিক দিয়ে যে ঝামেলা নিরসন হবে। কেন বলছে? ভাগ্যপতি, কর্কট লগ্নের ভাগ্যপতি সে একাদশে, আর একাদশে বৃহস্পতি মানে এমনিতেই ভালো ফল প্রদান করে থাকে। একাদশে বৃহস্পতির এমনি আলাদা একটা গুণ হয়, মানে সার্বিক দিক দিয়ে শুভ প্রভাবের কারণ তৈরি করে। তাহলে ভাগ্যপতি এখন একাদশে, আগামী 1 বছর কর্কট লগ্ন বা রাশির মানুষজনের একাদশে বৃহস্পতি এটা একটা শুভ সমন্বয় নির্দেশ করে থাকে। যেমন আয় বৃদ্ধি পাবে, বড় বড় ঝামেলা নিরসন হবে, পারিপার্শ্বিক পরিবেশে জটিলতা নিরসন হবে, সাংসারিক কিছু অশান্তি ক্রিয়েট হয়, কারণ আহ, একাদশ ভাব থেকে আবার সাংসারিক ক্লেশ যন্ত্রণা বিচার করা হয়। তাছাড়া পারিপার্শ্বিক বাইরের ঝামেলা নিরসন হবে। হ্যাঁ, আয় বৃদ্ধি পায়, লোন শোধ করতে সক্ষম হবে। তারপরে উম, একাধিক উৎস থেকে আয়ের সুযোগ বৃদ্ধি পাবে। হ্যাঁ, ভাগ্যপতি একাদশে থাকায় অনেকদিন ধরে ভাগ্য সাপোর্ট না করলেও এই সময়ে ভাগ্যের জায়গা থেকে বিরাট সুপ্রভাব বা সাপোর্ট তৈরি হবে, নানান দিক দিয়ে শুভ প্রভাব তৈরি হবে। তো যাই হোক, এখন ধরুন এই যে দ্বিতীয় পতি একাদশে, এবার ধরুন কর্কট লগ্নের সপ্তম পতি, কর্কট লগ্নের সপ্তম পতিকে, সপ্তম পতি হচ্ছেন শনি মহারাজ। এই যে লগ্নের সপ্তম ভাবের যে মালিক, এই সপ্তম ভাবের মালিককে বলা হবে সপ্তম পতি। অর্থাৎ কর্কট লগ্নের 7th হাউস হচ্ছে মকর রাশি, মকর রাশির অধিপতি হচ্ছেন শনি মহারাজ। এখন এই শনি মহারাজ কোথায় আছেন আজকের দিনে? শনি মহারাজ কিন্তু অবস্থান করছেন অষ্টম ভাবে, কুম্ভ রাশিতে অবস্থান করছেন। এই কুম্ভ রাশিতে অবস্থান মানে অষ্টম ভাবে, আলটিমেটলি কর্কট রাশি বা কর্কট লগ্ন, এমনি নর্মালি কর্কট রাশির কিন্তু ধাইয়া বা সাড়ে সাতির ধাইয়া বলে একটা টার্ম চলছে অলরেডি। কেন হয় এই ধাইয়া?
সাড়ে সাতিটা মূলত যখন রাশিকে অতিক্রম করে শনি। তো নর্মালি সাড়ে সাত বছর থাকে, কিন্তু ধাইয়াটা থাকে 2.5 বছর মাত্র। যখন কোন জাতক বা জাতিকার রাশির চতুর্থ ভাবে গোচরে শনি অবস্থান করবেন বা অষ্টম ভাবে শনি মহারাজ অবস্থান করবেন, এটাকে বলা হয় রাশির ধাইয়া। তো নর্মালি কর্কট রাশির অষ্টম ভাবে শনি, অর্থাৎ রাশি থেকে যদি কাউন্ট করা হয় 8 নম্বর ঘরে শনি। আবার বৃশ্চিক রাশি থেকে কাউন্ট করলে 1 2 3 4 চতুর্থ ভাবে শনি। তো বর্তমানে কিন্তু বৃশ্চিক রাশি এবং যে কর্কট রাশির ধাইয়া চলছে, সাড়ে সাতির ধাইয়া বলে যে টার্মসটি, এটি কিন্তু এখন কর্কট আর বৃশ্চিকে চলছে। 2.5 বছর খারাপ সময়। এই সাড়ে সাতির ধাইয়া মূলত মানুষের লসকে ইন্ডিকেট করে, সাংসারিক ঝামেলা জটিলতা, এমনকি কনজুগাল লাইফে ডিভোর্স বা ডাইভোর্সকে রিপ্রেজেন্ট করে। ঝামেলা তৈরি হয় এক কথায়। হেলথ রিলেটেড আছে যে অবস্ট্রাকেল বা নানান ধরনের ঝুঁকি তৈরি হয়। মানসিক বিষাদগ্রস্ততা, পাগলামি ভাব অনেকের ভিতরে দেখবেন, অনেক ছেলেমেয়েরা সুইসাইড করছে, হাসপাতালে ভর্তি, হাত কেটে ফেলছে, রক্তাক্ত অবস্থা, প্রেমে ব্রেকআপ। হ্যাঁ, তো নর্মালি পার্টনারের সাথে ঝামেলা তৈরি হয়। তো সেভেন্থ হাউস, লগ্নের সেভেন্থ হাউস মানে পার্টনারের জায়গা, অংশীদারের জায়গা, স্বামী বা স্ত্রীর জায়গা, অপোজিশনের জায়গা, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে তার স্ত্রী আর স্ত্রীর ক্ষেত্রে তার স্বামী। এখন ছেলেদের ক্ষেত্রে সম্পর্কের জায়গা থেকে প্রেম প্রণয়ের সম্পর্ক থাকলেও হচ্ছে যে অপোজিশন বা অপোজিট লিঙ্গের মানুষ। আলটিমেটলি অষ্টমে এখন ভালো ফল দিচ্ছে না। দেখুন কর্কট লগ্নের জাতক জাতিকাদের বা কর্কট রাশির মানুষজনের সাথে কথা বলে দেখেন, হতাশা, হতাশা 100% থাকবে। এখন এই যে কম্বিনেশন, কর্কট লগ্নের সপ্তমপতি অষ্টমে, এটা নেটাল চার্টে থাকতে পারে। এক হচ্ছে নেটাল চার্টে থাকতেই পারে, জন্মকালীনই কর্কট লগ্নের লগ্নপতি, লগ্নের সপ্তমপতি এবং অষ্টমপতি অষ্টমে অবস্থান করছে। তাহলে এই ক্ষেত্রে আপনি কিন্তু দুটো সূত্র পাচ্ছেন, যে কর্কট লগ্নের সপ্তমপতি অষ্টম ভাবে অবস্থান করছেন এবং অষ্টমপতি অষ্টমে অবস্থান করছেন এবং অষ্টমপতি অষ্টমে অবস্থান করছেন। তাহলে দুইটা রুলস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, ওখানে দেখবেন আছে দুইটা রুলস। এক সেকেন্ড একটু, হ্যাঁ, একটা ফোন অ্যাটেন্ড করতে হয়। তো যেটা বলছিলাম, জন্মকালীন কারো সপ্তমপতি অষ্টমেই থাকতে পারে, কারণ আজকে যাদের জন্ম হবে কর্কট লগ্নে, তাদের লগ্নপতি অষ্টমে অবস্থান করবে, সারা জীবন অষ্টমে শনি নেটাল চার্টে। কিন্তু গোচরে যখনই শনি আবার মীন রাশিতে গমন করবেন আগামী বছরের মাঝামাঝি, তখনই গোচরে কিন্তু লগ্ন সপ্তমপতি এবং অষ্টমপতি তখন নবমে চলে যাবেন। তো এই কম্বিনেশন গুলি যেমন আপনার নেটাল চার্ট থেকে দেখতে হবে, একটা মানুষের ফলাফল বিচারের ক্ষেত্রে ওটা পার্মানেন্ট। এবার তার সাথে সাথে তার বর্তমান গোচর যদি পজিটিভ না হয় তাহলে ভোগান্তি বেশি। নেটাল চার্টে খারাপ আছে, কিন্তু বর্তমান গোচর চার্টে যদি ভালো থাকে সেক্ষেত্রে অ্যাডজাস্ট করার সুযোগ তৈরি হবে। যদি নেটাল চার্টে ওই সময় খারাপ ইন্ডিকেট করে তাহলে ভোগান্তি ডাবল। তো যাই হোক, এইভাবে এই যে 12 ভাবের যে ফলাফল বলেছি, সেই জিনিসগুলো কিন্তু এভাবে আপনাদেরকে নির্ণয় করতে হবে বা ফলাফলগুলি বের করতে হবে। তাহলে নর্মালি কি হবে, একটা জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলী যদি আপনারা পান, সেক্ষেত্রে কিন্তু এই মানে 12টি লগ্নের সাপেক্ষে 12টি ভাব পাবেন। তাহলে 12 গুণ 12, 144টা ভাব পাবেন কিনা প্রত্যেকেই। ধরুন কারো মেষ লগ্ন পাচ্ছেন, মেষ লগ্ন সাপেক্ষে 12টি ভাব। 12টি ভাবের অধিপতিরা কোথায় আছে, তাহলে মেষ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আপনারা 144টা ভাবকে রিপ্রেজেন্ট করতে পারবেন। এবং এখানে সেই এই 12টি লগ্নের ডাটা কিন্তু দেওয়া আছে। ঠিক একইভাবে যদি এবার লগ্নটা হয় কর্কট লগ্ন,
সরি কর্কট লগ্ন তো চলছে। আহ, ধনু লগ্ন, ধনু লগ্নকে তখন এক কাউন্ট করে এভাবে বৃশ্চিক পর্যন্ত সে দ্বাদশ হবে। আলটিমেটলি তখন কি হবে, বৃশ্চিক লগ্ন জাতক জাতিকাদের, বৃশ্চিক লগ্ন জাতক জাতিকাদের, হ্যালো, ওই ওনার যাই হোক, তো বিষয় যেটা হচ্ছে যে যে লগ্ন হবে, লগ্ন সাপেক্ষে কিন্তু আমরা 12টি ভাবে গ্রহগুলির অবস্থানকে আচ্ছা যে পাবো। যার যে লগ্ন হবে সেই লগ্ন সাপেক্ষে গ্রহগুলি কিন্তু কোথাও না কোথাও অবস্থান করবে। তো এখন এর জন্য আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে যেটা, যে কোন ঘরের মালিক বা কোন রাশির অধিপতি কে। এবার আমরা ভুলে যাব যে কোন রাশির অধিপতির যে অবস্থান। রাশির অধিপতি যেমন মঙ্গল মেষ রাশির অধিপতি, সে মেষ রাশির অধিপতি হলেও সে 12টি ঘরে যে কোনো ভাবে থাকতে পারে। কিন্তু লগ্ন সাপেক্ষে ওই ভাবটাকে আমরা রিপ্রেজেন্ট করে তার অবস্থানকে নির্ণয় করব। এখন আমি আরো ক্লিয়ার করার জন্য একটা জন্মকুণ্ডলী অঙ্কন করব। জন্ম জন্মকুণ্ডলীটা আমরা যে কোনো একটা ডেট নিয়ে সেই ডেটে জন্মকুণ্ডলীটা আমি শেয়ার শেয়ার দেবো আপনাদের বোঝার স্বার্থে। হ্যাঁ, শেয়ার দিয়ে ফলাফলটা হিসাব করব। তো আমি বের করে নিই, আপনারা এই যে ইটা পাবেন হচ্ছে যে আমি যেটা শেয়ার করব এই শেয়ারের পেজটা আছে যে একটু ওই পেজটা দেখে নেবেন। অনেক সময় শেয়ার হয়তো অন্য পেজে থাকতে পারে যেহেতু মোবাইলে। হুম, আমরা লামসাম এবিসি এটা ব্যক্তির নাম মনে করলাম। ধরুন আমরা 30শে মে 2000 সাল সকাল 10টা টাইম দিলাম, ঢাকাতে জন্ম। আমরা জন্মকুণ্ডলীটা পেলাম। যাই হোক, এবার এখানে আমি শেয়ারে যাব, স্ক্রিন শেয়ার দিলাম, শেয়ার নাও। দেখেন স্টার্ট শেয়ার। এখন দেখুন একটা পেজ শেয়ার হয়েছে কিনা দেখুন তো, কোনো পেজ শেয়ার হয়েছে কিনা আমার এখান থেকে দেখা যায় না। হয়েছে হয়েছে দাদা। আচ্ছা, দেখুন এখানে যে পেজটা শেয়ার হয়েছে এই পেজের লগ্ন কি, এই কর্কট লগ্নই কিন্তু এসেছে। দেখুন আমি লগ্ন কুণ্ডলীটা একবার অঙ্কন করি, আপনারা প্রয়োজনে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা ডেটটা লিখে রাখতে পারেন। ডেট হচ্ছে 30শে মে। এখানে ডেটটা আমি লিখলাম 30/5/2000 সাল। এটা ডেট, আর টাইম হচ্ছে সকাল 10টা AM। প্লেস হচ্ছে ঢাকা। এখন এখানে কিন্তু কর্কট লগ্ন পেলাম। লগ্নে কি আছে, লগ্নে আছে রাহু। সপ্তমে আছেন কেতু।
কোথায় ভুল করলাম? 1 2 3 4 না, লেখাটা ভুল গেছে, সরি। একটু বড় করে লিখি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। 30শে মে, 30/5/2000 সাল, আর হচ্ছে যে 10টা AM। বার্থ প্লেস হচ্ছে ঢাকা। লগ্ন কর্কট, লগ্নে রাহু। 1 2 3 4 3 4 5 6 7 8 9 10 11 12। সপ্তমে কেতু। এবার হচ্ছে চন্দ্র নবমে। দশমে শনি, বৃহস্পতি। একাদশে রবি, মঙ্গল এবং শুক্র। দ্বাদশে বুধ। দেখেন, এখানে যে হরোস্কোপটি আমরা পেলাম, এখানে এই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই ভাবগুলিতে কোনো গ্রহ নেই। এই যে রাশি বা লগ্নের 5টি ঘরে কোনো গ্রহ নেই, মানে বাকি ঘরগুলিতে সমস্ত গ্রহ। রাহু কেতুর এক পাশে সব গ্রহগুলি এই সাইডে, আর এই রাহু কেতুর এক সাইড কিন্তু একদম খালি। এটাকে মূলত বলা হয় কালসর্প যোগ। এই কালসর্প যোগকে ক্ষেত্র বিশেষে অশুভ যখন বলা হয়, কালসর্প দোষও বলা হয়। তো কালসর্প দোষের প্রভাব বা ফলাফল নিয়ে আমরা একদিন আলোচনা করব, সেটা সহজ, জটিল কিছু না। তবে এই ধরনের কম্বিনেশন যদি হয়, সেটা কালসর্প যোগ হয়, এটা জেনে রাখেন। তো যাই হোক, এখন দেখুন এই লগ্নপতি কোথায় আছে বলেন? কর্কট লগ্নের লগ্নপতি এই জাতক বা জাতিকা জন্মকুণ্ডলিতে কোথায় আছে? নবমে আছে। তাহলে এখানে পয়েন্ট হলো, 1 নম্বর পয়েন্ট, লগ্নপতি ভাগ্য ভাবে। আচ্ছা, ধনপতি একাদশে। 2 নম্বর পয়েন্ট হবে ধনপতি একাদশ ভাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তৃতীয়পতি দ্বাদশে। তৃতীয়পতি ব্যয় ভাবে। চতুর্থপতি একাদশে। চতুর্থপতি একাদশে। পঞ্চমপতি একাদশে। পঞ্চমপতি একাদশে। ষষ্ঠপতি বৃহস্পতি দশমে। ষষ্ঠপতি বৃহস্পতি দশমে। ষষ্ঠপতি বৃহস্পতি দশমে। এবার দেখুন সপ্তমপতি এবং অষ্টমপতি। সপ্তমপতি এবং অষ্টমপতি শনি মহারাজ এখানে অবস্থান করছেন দশমে। তো এখানে পরবর্তী পয়েন্ট, সপ্তমপতি দশমে। সপ্তমপতি দশমে। অষ্টমপতিও দশমে। অষ্টমপতি দশমে। ভাগ্যপতি দশমে। ভাগ্যপতি দশমে। দশমপতি একাদশে। দশমপতি মঙ্গল একাদশে আছে। একাদশপতি একাদশে। দ্বাদশপতি দ্বাদশে আছে। ঠিক আছে? তো এই যে ঘটনা, এখন এই যে তথ্যগুলি আপনাদের কাছে আছে কিনা, এই যে পরপর 12টি পেজ, 12-13টি পেজে দেখেন সব এই ডিটেলসটা লেখা আছে। এখন আপনি প্রথমে মার্ক করবেন এই ফলাফলগুলি, যে লগ্নপতি ভাগ্যভাবে থাকলে কি প্রভাব বা ফলাফল। একটা লাইন লিখুন। ধনপতি একাদশে থাকলে কি প্রভাব বা ফলাফল, একটা লাইন লিখুন। যে কারো হরোস্কোপ, আপনার নিজের হরোস্কোপ বের করে আপনি এটা লেখা শুরু করুন। খুব কাছের মানুষ যারা, তাদের জন্মকুণ্ডলী বের করে ফলাফল লেখা শুরু করুন। তার সম্পর্কে দেখবেন আপনার পরিষ্কার ধারণা এসে যাবে।
যে ওই মানুষটা কেমন হতে পারে, তার নেচার কেমন, তার চলাফেরা কেমন, তার চিন্তা ভাবনা কেমন, তার উন্নতি হবে কেমন, সে মানসিকতায় কোন জায়গায় পৌঁছবে, কর্ম ভালো হবে কিনা, আয় বৃদ্ধি পাবে কিনা, সাংসারিক অশান্তি পাবে কিনা, রোগ ভোগ কি হতে পারে, ডিটেলস ওখান থেকে এই চার্টগুলি থেকে আপনাকে বের করে নিতে হবে। এবং এইভাবে ফলাফল কিন্তু আপনারা খুব সহজেই বের করতে পারবেন। এবার দেখেন এই যে জন্মকুণ্ডলীটা, এই জন্মকুণ্ডলীর ভালো দিকগুলো কি? ভালো দিকগুলি হচ্ছে কর্কট লগ্ন। কর্কট লগ্নের ক্ষেত্রে লগ্নপতি চন্দ্র নবমে আছে, এটি কিন্তু ভালো একটা কম্বিনেশন। লগ্নপতি ভাগ্যভাবে, ভাগ্যপতি দশম ভাবে বৃহস্পতি, একটা শুভ কম্বিনেশন। আগেই বললাম যে ধনপতি একাদশে রবি, এটা শুভ কম্বিনেশন। এবার চতুর্থপতি একাদশপতি শুক্র, যদিও এই লগ্নের ক্ষেত্রে শুক্রকে শুভ বলা হয় না, তবুও একাদশপতি একাদশে আয় বৃদ্ধি করবেই। এবার চরিত্রগত দোষ থাকলো না কি থাকলো সেটা পরের কথা, ওসব নিয়ে আমার হিসাবের ব্যাপার নেই, কিন্তু তার জীবনে আয় উন্নতি সমৃদ্ধি লাভ উন্নতি প্রতিষ্ঠাই আছে, যে সে বিত্তশালী হবেন কিনা সে বিষয়টি এখান থেকে নির্দেশ করছে। এবার দ্বাদশপতি দ্বাদশে এবং তৃতীয়পতি দ্বাদশে, এই যে তৃতীয়পতি দ্বাদশে বা ব্যয়পতি ব্যয় ভাবে, এটি কিন্তু একটা নেগেটিভ রাজযোগ তৈরি করে, বা মানে ওই যে বিপরীত রাজযোগ তৈরি করে, নেগেটিভ রাজযোগ না, বিপরীত রাজযোগ তৈরি করে। ব্যয়পতি ব্যয় ভাবে, অষ্টমপতি ব্যয় ভাবে, ষষ্ঠপতি অষ্টমে, অষ্টমপতি ষষ্ঠে, অষ্টমপতি দ্বাদশে, এগুলি একটা পজিটিভ কম্বিনেশন তৈরি করে, মানে ওই মন্দের ভালো বা ধরেন বিপরীত রাজযোগ যেটা, এমন একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে তৃতীয়পতি দ্বাদশপতি সে অশুভ গ্রহ, কিন্তু সে দ্বাদশপতি দ্বাদশে থেকে এক্ষেত্রে কিন্তু একটা শুভ কম্বিনেশন তৈরি করবে। বিপরীত ভাবে তার জীবনে একটা প্রভাব তৈরি। বিপরীত ভাবে কিভাবে? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহের পরে উন্নতি হলো, মানে তার নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও হয়তো তত ভালো কিছু হচ্ছে না, কিন্তু বিয়ের পরে অনেকের উন্নতি হয়, এই যে ঘটনাটি। আবার কম বেশি দেখা যাচ্ছে সন্তানাদি জন্মানোর পরও দেখবেন অনেকে ফুলে ফেঁপে ওঠে। তো এইসব কম্বিনেশন গুলো পরবর্তী জীবনে বিভিন্ন সময়ে তাদের জীবনে একটা সুপ্রভাব বয়ে আনে। যেমন এই তৃতীয় পতি দ্বাদশে শাস্ত্রে বলছে তৃতীয় এসে ব্যয় ভাগ্যে স্বামী ভাগ্যদয় ভাবে বা স্ত্রী ভাগ্যদয় ভাবে, পিতা তস্য মহাকুর সুখতপি দুঃখ দর্শক। অর্থাৎ তৃতীয় পতি দ্বাদশে যদি কোনো জাতক বা জাতিকা থাকে, তাদের স্বামী বা স্ত্রী ভাগ্য উদয়ের কারণ হবেন নিশ্চিত, এ ব্যাপারে কোনো দ্বিমত থাকবে না। সে যে লগ্নই হোক, যে রাশি হোক, আর মারক হোক, পাপ হোক, অশুভ হোক, যাই হোক না কেন, ওসব কোনো হিসাবের ব্যাপার নেই। তৃতীয় পতি দ্বাদশে কম বেশি তার ভাগ্য উন্নতি বিয়ের পরে হবে, সে পুরুষ হোক বা মেয়ে হোক। তো যাই হোক, এই ধরনের ঘটনা। এবার এখানে তার লগ্নপতি ভাগ্য থেকে এসে দেখবেন আচ্ছা যে মানে সৌভাগ্য নিয়ে জন্মেছে, বড় ঘরে জন্মানো বা প্রতিষ্ঠিত পরিবারে জন্মানো, লগ্নপতি ভাগ্য হবে, এটা একটা রাজযোগ। নবমপতি দশমে আছে, এটা এটা এক ধরনের রাজযোগ। আমি আগেই বলেছি, লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হবে বা কেন্দ্র বা কোণে অবস্থান করবে, রাজযোগের ফল প্রদান করবে। এই লগ্ন সাপেক্ষে বৃহস্পতি ভাগ্যপতি দশমে কেন্দ্রে বসে আছে, বৃহস্পতির মিত্র ক্ষেত্র, মঙ্গলের ঘর, ও পজিটিভ হাউসে বসে আছে। এই বৃহস্পতির শুভ প্রভাব বা ফলাফল তাকে প্রদান করবে। এবার একাদশপতি একাদশে, দ্বিতীয় পতি একাদশে, এখানে রবি শুক্র একসাথে থাকলে যদিও কিছুটা অর্থদণ্ড বা নষ্ট হয়, কিন্তু মঙ্গল শুক্র কম্বিনেশন দশমপতি একাদশে, পঞ্চমপতি একাদশে, পঞ্চমপতি চতুর্থপতি দশমপতি একাদশপতি একসাথে মঙ্গল শুক্র, জীবনে একাধিক মানুষের আগমন ঘটবে, একাধিক প্রেম প্রণয় করবে, বিয়েও একাধিক হতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এর জীবনে অর্থ বিত্ত সম্পদ এগুলি কিন্তু আনন্দের কারণ হবে। অর্থ নষ্টও করবে, যে শুক্র রবি একসাথে নগদ টাকা নষ্ট করবে। অনেক ক্ষেত্রে হচ্ছে যে ব্যয় বৃদ্ধি পাবে, বা সঞ্চয় সঞ্চয়ের ক্ষেত্রে ঘাট, মানে অর্থ দণ্ড বা অতিরিক্ত অর্থ খরচ সঞ্চয়ের ক্ষেত্রে বাধার কারণ হবে। তো যাই হোক, এই ফলাফলগুলি হচ্ছে যেটা, যে এখান থেকে কোন লগ্নের কোন অধিপতি কোথায় আছে, লগ্নের কোন গ্রহ কোন ভাবে আছে, সেই অনুযায়ী কিন্তু 12টি ভাবের প্রভাব বা ফলাফল আপনারা বের করে নেবেন। এবার এখন ঘটনা হচ্ছে যে আমরা এখানে যে ফলাফলগুলি বললাম, অষ্টমপতি দশমে আছে, সপ্তমপতি দশমে আছে, বা ভাগ্যপতি, এই ফলাফলগুলি কিন্তু ওখানে আপনাদের লিস্টেড করা আছে। তাহলে এখন যে কোনো কারো লগ্ন পাইলে লগ্নটাকে আগে মার্ক করে, লগ্নটাকে মার্ক করে, লগ্নটাকে আগে মার্ক করবেন। মার্ক করার পরে আপনারা
তার হচ্ছে যে প্রভাব বা ফলাফলটাকে বের করে নেবেন। প্রভাব বা ফলাফলকে বের করে নেবেন। প্রভাব বা ফলাফলকে বের করে নিয়ে বসেন। এইবার আপনারা হিসাব মিলাবেন। এখন ওর তো একটা ফলাফল আছেই, ওই ফলাফলের পাশাপাশি ধরেন নর্মালি লগ্নপতি লগ্নে থাকলে তার একটা ফল আছে। এখন লগ্নপতি ধরুন অষ্টমে থাকলে তার একটা প্রভাব বা ফলাফল আছে, লগ্নপতি ভাগ্যভাবে থাকলে তার একটা প্রভাব বা ফলাফল আছে। এটা তো আপনারা পাচ্ছেনই। তার সাথে এবার প্লাস হবে কি, সে রাজযোগের ফল দিচ্ছে কিনা, কোন কোন গ্রহ শুভ প্রভাব বা ফলাফল প্রদান করছে। যেমন এখানে ভাগ্যপতি দশমে থাকলে কি হয়, তার একটা প্রভাব বা ফলাফল আছে। আপনার নবমপতি, কোন লগ্নের নবমপতি দশমে থাকলে কি প্রভাব বা ফলাফল প্রাপ্তি হয় সেটি ওখানে উল্লেখ করা আছে। পাশাপাশি এবার এখানে বৃহস্পতি এই লগ্নের ক্ষেত্রে রাজ্যকারক গ্রহ, নবমপতি দশমে আছে। তাহলে বৃহস্পতির শুভ প্রভাব বা ফলাফল এখানে তার ক্ষেত্রে তার কর্ম ভাগ্য উন্নতি, হ্যাঁ, প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে শুভ প্রভাব। বৃহস্পতির দৃষ্টি আছে ধনভাবে, চতুর্থ ভাবে এবং ষষ্ঠ ভাবে। শত্রু জয়ী হবেন। ভূমি বাড়ি জমি, সে যদি কুড়িয়ে ঘরেও জন্মগ্রহণ করে, জন্মের পরে নিজের উপার্জিত অর্থে তার আর্থিক সমৃদ্ধি, ব্যাংক ব্যালেন্স। নবমপতি দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, তো দ্বিতীয় ভাবে বৃহস্পতির দৃষ্টি মানে ব্যাংক ব্যালেন্স ফুলে ফুলে উঠবে। চতুর্থ ভাবে বৃহস্পতির দৃষ্টি নিশ্চিত ভাবে তার অর্থে জমি ক্রয়, গৃহ নির্মাণের সুযোগ সে তার জীবদ্দশায় পাবেন। এইসব ফলাফলগুলি আগে বের করা, পরবর্তীতে শুভ কম্বিনেশন গুলোকে যে নির্ণয় করা, এবং তৎপরবর্তী সময়ে সেই জিনিসগুলো ভালো মন্দ। এখন ধরুন বৃহস্পতি ভাগ্যপতি, কর্কট লগ্নের ক্ষেত্রেই বৃহস্পতি ভাগ্যপতি কিন্তু বসে আছেন সপ্তমে মকর রাশিতে নিচস্থ হয়ে। তো বৃহস্পতি যখন নিচস্থ হয়ে ভাগ্যপতি সপ্তমে নিচস্থ হলো, এটা কিন্তু নর্মালি শুভ ইন্ডিকেট করে না। যদিও সপ্তমে বৃহস্পতি মানে বৃহস্পতি সপ্তমে থাকলে সেটা কেন্দ্রেই থাকলো, কিন্তু সেটা তো নিচস্থ ভাবে থাকবে। আবার পঞ্চমপতি এবং কর্মপতি মঙ্গল, এই কর্কট লগ্নের ক্ষেত্রে পঞ্চম এবং দশমপতি মঙ্গল, সে পঞ্চম এবং দশমের অধিপতি হওয়া সত্ত্বেও যদি লগ্নে নিচস্থ হয়, লগ্নে নিচস্থ হয়ে গেলে তো তার আছে যে সুপ্রভাব তো না, বরঞ্চ তার কুপ্রভাব মঙ্গলের তখন নেগেটিভ আছে যে কম্বিনেশন গুলো তার ভিতরে কিন্তু দৃশ্যমান হবে। তো এই এই যে ঘটনাগুলি প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে খুব সহজে, কিন্তু লগ্নপতি কোথায় অবস্থান করছে, দশমপতি কোথায় অবস্থান করছে, দ্বাদশপতি কোথায় অবস্থান করছে, তৃতীয়পতি কোথায় অবস্থান করছে, এগুলোকে আপনাদের মার্ক করতে হবে। একটা জন্মকুণ্ডলী নিয়ে খুব ভালোভাবে যদি এই ব্যাপারগুলি, এই যে যেভাবে আমি লিখলাম যে এই 12টি লগ্ন, লগ্নপতি এখানে আছে, ধনপতি অমুক জায়গায় আছে, তৃতীয়পতি সপ্তমে আছে বা দ্বাদশে আছে, চতুর্থপতি একাদশে আছে, এভাবে একটা হরোস্কোপ আপনি ভালোভাবে একটা কাগজে লিখুন না, একটা খাতায় লিখুন। আছে যে জন্মকুণ্ডলী, আগে জন্ম তারিখটা লিখে তার কুণ্ডলীটা নির্ণয় করুন। কুণ্ডলীটা এখন মোবাইলে অ্যাপসে পাওয়া যায়। তারপরে আপনাদের কাছে অনেকের পেইড সফটওয়্যার আছে, আপনারা বের করে কুণ্ডলীটা আগে আচ্ছা মার্ক করুন। আর যদি প্রিন্টের অপশন থাকে প্রিন্ট দিয়ে ফেলুন, প্রিন্ট দিয়ে কুণ্ডলীটা বের করে করে এবার তার লগ্ন সাপেক্ষে 12টি ভাব নির্ণয় করে এই 12টি ভাবের সাপেক্ষে কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেটা আগে প্রথমে লিখুন, যে লগ্নপতি নবমে, না লগ্নপতি লগ্নে, না লগ্নপতি দ্বাদশে, না লগ্নপতি অষ্টমে। এখন লগ্নপতি 6, 8, 12তে ভালো ফল দেয় না। যে কোনো জাতক বা জাতিকার লগ্নপতি 6, 8 বা দ্বাদশে, এটা তাদের ক্যারেক্টারের ক্ষেত্রে নেগেটিভ আছে যে প্রভাব নির্দেশ করে থাকে। সে মানসিকতার দিক দিয়ে নেগেটিভ, চিন্তা ভাবনার দিক থেকে অনেক ক্ষেত্রে নেগেটিভ, বা হতাশাগ্রস্ত হওয়া, তাদের জীবনে প্রতিষ্ঠার ক্ষেত্রে বিলম্ব বাধা আর কারণ সৃষ্টি হওয়া, মানসিক অবসাদ তৈরি হওয়া। তারপরে মানে নর্মালি লগ্নপতি 6, 8, 12তে মানে নেগেটিভ হাউস হয়ে গেল, তো সেক্ষেত্রে তাদের ভিতরে কিন্তু একটা নেগেটিভ কম্বিনেশন তৈরি হয়। এবার তার সাথে যদি অন্য কোনো পজিটিভ গ্রহ থাকে বা ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে যে লগ্নপতি যদি 6, 8 দ্বাদশে থাকেও, সেক্ষেত্রে নক্ষত্রটা যদি ভালো হয়, আগেই বলেছে যে নক্ষত্র গ্রহের চালিকা শক্তি, কলম নক্ষত্র ফলম, কলিতে নক্ষত্রই পাওয়ারফুল। নক্ষত্র গ্রহকে চালিত করে, মেশিনের ইঞ্জিন যেমন তেল দ্বারা বা ফুয়েল দ্বারা আছে যে চালিত হয়, ঠিক একই রকম। তো এই কম্বিনেশন গুলি ভালো মন্দ হিসাব করতে আমরা তখনই পারবো যখন সমস্ত বিষয়গুলি আমাদের কাছে একটা মানে স্পষ্ট আছে যে কনসেপ্ট পরিষ্কার হবে, বা স্পষ্ট ভাবে আমরা ওই ব্যাপারটা মানে অনুধাবন করতে পারবো যে এই ব্যাপারটি এই, এই ব্যাপারটি এই।
এখন এর জন্য প্রত্যেকটা বিষয় খুব হাতে কলমে এগুলি চেষ্টা করতে হয়। একটা জিনিস দেখলে আমার মনে হয়, ধরুন আমি এই বিষয়টা আলোচনা আগেও করেছি প্রথম দিকে, কিন্তু এইভাবে ক্লিয়ার করিনি। তো যাই হোক, এখন আজকে যেটি হলো, আপনারা কিন্তু এই পেজগুলি সব আছে যে প্রিন্ট আউট করবেন, এবং প্রত্যেকের লগ্ন সাপেক্ষে, অন্য কারোর তো দরকার নেই, প্রত্যেকের নিজের জন্মকুণ্ডলীটা বের করবেন, করে আপনার লগ্ন সাপেক্ষে কোন গ্রহ কোথায় আছে আগে নিজেরটা জানুন। ব্যবসা বাণিজ্য পরে হবে, আয় উপার্জন পরে হবে। আগে নিজেরটা ক্লিয়ার করুন, নিজের কোন জায়গায় কি আছে, কোন জায়গায় সমস্যা আছে, কোন গ্রহ কোথায় থাকলে কি ফল দিচ্ছে, লগ্নপতি কি ফল দিচ্ছে, দ্বাদশপতি কি ফল দিচ্ছে, বা 12 ভাবের অধিপতিরা কোথায় কি আছে না আছে, সে পজিটিভ আছে না নেগেটিভ আছে, তার অবস্থান দুর্বল কত পার্সেন্ট, সে আছে যে কোন নক্ষত্রে আছে, সেই নক্ষত্রের ফলটা পজিটিভ কিনা। নক্ষত্রের ফল আপনাদের আগামীকালকে ক্লাসে লেখাবো। গতদিন যে রবি আলোচনা হয়েছে, যারা মনে করছেন যে একদিন ক্লাস করবো আর একদিন করবেন না, তারা তাদের আবার পরবর্তী 6 মাসের জন্য হচ্ছে যে অবস্থান করতে হবে। কারণ এখানে আমি চাচ্ছি যে এটা ব্যালেন্স করে নিয়ে যাতে আপনাদের শর্ট টাইমে হয়। আমার হাতে সময় বেশি নেই, সুতরাং যাতে আপনারা খুব শর্ট টাইমের মধ্যে রিকভারি করতে পারেন, সেই বিষয়টা আপনাদের হচ্ছে যে দরকার, অ্যাক্টিভ হওয়া। এবার কেউ অ্যাক্টিভ আছেন, কেউ আবার ঘুমান, এই বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে। হয়তো আরো 4-5টা ক্লাসের পরে আমি অনেককে গ্রুপ থেকে বের করে দেবো, যারা এই যে মানে হাউসি জয়েন করলো, আবার দেখা যাচ্ছে যে রেগুলার তাদের মানে উপস্থিতির ক্ষেত্রে আছে যে জিরো জিরো ব্যালেন্স, কারণ পারবে না এরপরে। এই যে আলোচনাগুলি হচ্ছে, এরপরে সে অ্যাডজাস্ট করতে কোনোভাবে পারবে না। যারা কয়েকটা ক্লাস করেছেন, দুই একটা করতে পারেননি, তাদের জন্য আমি ভিডিওগুলো দিয়েছি। ভিডিওগুলি দেখে তারা ওগুলি কিন্তু ভিডিওটা শুনলে, নোট করলে অনেকটা অ্যাডজাস্ট হবে। কিন্তু 10টা ক্লাসের মধ্যে একটা ক্লাস বা 2টা ক্লাস না করলে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু যে 5টা করেনি তার ক্ষেত্রে অ্যাডজাস্ট করার সুযোগ নেই। পরবর্তীতে ডিস্টার্ব ক্রিয়েট করবে, টাইম ওয়েস্ট করবে এরা। এমন একটা প্রশ্ন করবে, ওই প্রশ্নের উত্তর দিতে গেলে দেখা যাচ্ছে পুরোনো একটা ক্লাসে ফিরে যেতে হবে, তা সময় নেই অত হাতে। এই জন্য যারা অ্যাক্টিভ আছেন আমি তাদেরকে আলাদাভাবে নিয়ে চলবো। এটা আমার একটু মানে আরো 2-4টে ক্লাস টাইম লাগবে, কাকে কাকে সাইড করব আর কাকে কাকে আমি নিয়ে এগোবো। তো যাই হোক, সব মিলে বিষয়টা হচ্ছে যে আগামীকালও ক্লাস 8:30 থেকেই নেব। আপনারা অনেকের হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু 8:30 মানে এখন দুপুরের মতো। হ্যাঁ, ভোর 5টার সময় সাদা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তার মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা বেলা হচ্ছে। এটা আমার মনে হয় কষ্টের কিছু না, কারণ আমি তো জয়েন করেছি। আপনারাও পারবেন, হয়তো একটু সকাল করে উঠতে হবে, বা যাদের দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস তাদের জন্য একটু কষ্ট হবে, তবে চেষ্টা করলে সম্ভব। সকাল সকাল কাজ শেষ, এবার পরবর্তীতে সারাদিন অন্য কাজ করবেন। যাই হোক, আপনারা আজকে যে কাজ, বেশি আলোচনা করব না, শর্ট টাইমেই আজকে 1 ঘন্টার মধ্যে শেষ করব। আপনারা আপনাদের যে জন্মকুণ্ডলী, প্রত্যেকের জন্মকুণ্ডলী বের করবেন। প্রত্যেকের জন্মকুণ্ডলী বের করে আপনাদের লগ্ন সাপেক্ষে 12টি ভাব, কার কোন ভাব কোন ভাবের অধিপতি, কার লগ্ন কোনটি, সেই সাপেক্ষে কোন ভাবের অধিপতি কে। এখন যদি আমি জিজ্ঞাসা করি আপনাদের কারোর, আপনার ভাগ্য ভাবের অধিপতি কে বা ভাগ্যপতি কে, এখন আপনি যদি আপনার লগ্ন সাপেক্ষে নবমপতি কে এটা বের করে জানেন যে আপনার লগ্ন মেষ, মেষ লগ্নের নবমপতি হচ্ছে বৃহস্পতি। তো মেষ লগ্নের লগ্নপতি এই নবমপতি বৃহস্পতি এখন গোচরে আছে কোথায়, ধনভাবে। আপনার এই ব্যাপারগুলি ক্লিয়ার থাকলেই, বৃহস্পতি গোচরে এখন এই যে বিশ্বরাশিতে আছে, বৃহস্পতির বিশ্বরাশিতে অবস্থানকেই মূলত হচ্ছে যে গোচরকালীন হিসাব নির্দেশ বা ফলাফল প্রদানের হিসাব হিসাবে গণ্য করা হয়। তাহলে আপনার মেষ লগ্ন যার, তার ধনপতি এখন দ্বিতীয় আছে, আবার দ্বাদশপতি দ্বিতীয় আছে। ঠিক তদ্রুপ যদি কারোর কর্কট লগ্ন হয় বা রাশি হয়, বললাম কর্কট লগ্নের ভাগ্যপতি এখন একাদশে আছে। আবার ধরুন ধনু লগ্ন, ধনু লগ্নের লগ্নপতি এবং চতুর্থপতি ষষ্ঠভাবে আছে। তুলা লগ্ন, তুলা লগ্নের উম পঞ্চমপতি, চতুর্থপতি পঞ্চমপতি শনি মহারাজ এখন কুম্ভ রাশিতে মানে পঞ্চমে আছে। তাহলে এই ব্যাপারটা কিন্তু এক এক প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে যখন আপনি এই ব্যাপারগুলি লিখবেন, ফলাফলগুলি অ্যানালাইসিস করার চেষ্টা করবেন, তখন খুব সহজ হয়ে যাবে, কঠিন কিছু না। এবার 12টি লগ্ন, 12টি ভাব, 12 বার 144টে ভাব প্রত্যেকের অ্যানালিসিস করতে হবে। কারণ আপনার কাছে আজকে মেষ লগ্নের লোক আসতে পারে, কালকে মকর লগ্নের মানুষ আসতে পারে। আজকে একই দিনে আপনার 12টি লগ্নের 12 জনকে আপনি পেতে পারেন। সেক্ষেত্রে আপনার 12 × 144টে ভাবের ফলাফল কিন্তু আপনার মনের ভিতরে আত্মস্থ থাকা লাগবে। লগ্নপতি কারো দশমে থাকলে কি হয়, লগ্নপতি দ্বাদশে থাকলে কি হয়, লগ্নপতি লগ্নে থাকলে কি হয়, চতুর্থ থাকলে কি হয়। এই জন্য আমি বলেছি এই নোটস গুলি প্রিন্ট আউট করে বারবার পড়বেন। এই যে আজকে বিষয়টি ক্লিয়ার হলো, এই লগ্ন সাপেক্ষে 12টা ভাবের, এখানে 12-14টা পেজ আছে।
এই 12-14টা পেজ আপনার আলাদাভাবে সবসময় কাছে রাখুন, ব্যাগে রাখুন। আপনারা যে কোনো অবস্থায় ওটা আছে যে যখন ফ্রি টাইম পান দেখুন। বাসের মধ্যে অনেক সময় অনেকে আধা ঘন্টা 1 ঘন্টা সময় যায়, দেখুন লগ্নপতি লগ্নে থাকলে কি হয়। এইভাবে যখন দেখবেন তখন 6 মাস পরে দেখবেন আপনার ভিতরে ঢুকে গেছে। মুখস্থ করে লাভ নেই, আপনি একদম টানা মুখস্থ করবেন, কারণ কোন মানে সূত্র তো নরমালি সূত্র মুখস্থ করে প্রমাণ করা কঠিন, কিন্তু আপনি আত্মস্থ করেন, বোঝেন, ওটা আয়ত্ত এসে গেলে তখন আপনি একটা হরোস্কোপ পাবেন। আপনার 2 লাইন বেশি বলতে হবে বা কম বলতে হবে সেটা আপনি বুঝে বলবেন। সেক্ষেত্রে তারতম্য তৈরি হবে, কারণ এটা যে একদম যেটা পড়ছেন সেটার সাথে সাথে কিন্তু আবার কিছুটা চেঞ্জ আসবে। চেঞ্জ কেন আসছে? ওখানে যে অবস্থান করছে সেটা তো পার্মানেন্ট একটা ফলাফল, আবার গোচরের অবস্থান থেকে আপনাকে কিছু ফলাফল নির্দেশ করতে হবে। তা গোচর হচ্ছে যে ব্যালেন্স করে, একটা মানুষের খারাপ যদি 100% থাকে গোচর তার 50% লেস করতে পারে। সেক্ষেত্রে যে অ্যাডজাস্টটা হচ্ছে এই ফলাফলের সাথে আপনার গোচর ফলাফলটা হিসাব করে তখন তাকে প্রভাব আলোচনা করতে হবে, ব্যাখ্যা দিতে হবে, তার তথ্য প্রদান করতে হবে। এই কম্বিনেশন গুলি আপনার এই জন্য পড়তে হবে। আর বর্তমান গোচরের ফলাফল বা অবস্থান সেই সময়ের সাথে তারতম্যটা নির্দেশ করার পরে বা হিসাব করার পরে আপনাকে বর্ণনা করতে হবে। এভাবে একজন মানুষের কিছু তথ্য উপস্থাপন করলে বা তার জিজ্ঞাসা প্রশ্নের উত্তর যখন আপনি এইভাবে হিসাব করে বলবেন তখন সেটা তার ক্ষেত্রে সঠিক হবে বা মিলবে। এবার কিছু কিছু কম্বিনেশন ধরুন, আহ এই যে বললাম আগে যে লগ্নপতি যদি 6, 8, 12-তে থাকে অশুভ, তাই বলে তার সারা জীবনে কি অশুভ হবে নাকি? লগ্নপতি জন্মকালীন লগ্নের ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকতে পারে, কিন্তু এই লগ্নপতির দশা আর ক্ষেত্র বিশেষে দেখা তার ঝুঁকি তৈরি করবে, যেহেতু অশুভ ভাবে আছে। কিন্তু আবার এমন হতে পারে এই লগ্নপতি গোচরে ভালো হাউজে তাকে একটা ভালো অবস্থানে নিয়ে চলে গেল, সেই ভালো অবস্থান থেকে সে দেখা যাচ্ছে পরবর্তীতে একটা ডেভেলপমেন্ট, ওই সময় একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করে ফেললো। তার সুবিধাটা তো সে পরবর্তীতে খারাপ ভালো মিশিয়ে তার একটা অবস্থান তৈরি হবে। অর্থাৎ সময় যদি কেউ সঠিকভাবে কাজে আছে যে লাগিয়ে একটা জীবনে উন্নতি সমৃদ্ধির জায়গায় পৌঁছায়, পরবর্তীতে ঝামেলা আসলে 50% ব্যালেন্স হলো, নেগেটিভ ভালো মন্দ মিশিয়ে মানুষের জীবন। সুতরাং ওই জায়গায় যদি সেটা ভালো ওই লগ্নপতি অষ্টমে থাকলেও তার নবমে গোচর হতে পারে, তার দশমে গোচর হতে পারে, একাদশে গোচর হতে পারে, পঞ্চমে, চতুর্থে, দ্বিতীয়, এই গোচরগুলি যখন তাকে একটা শুভ কম্বিনেশনের ভিতরে প্রবেশ করাবে তখন তো সে তার আয় খাবে। ব্যবসা যা দাঁড়িয়ে গেছে, একটা মানুষ যে একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তার ব্যবসা লস থাকতে পারে, কিন্তু তার সে যদি 50 লক্ষ টাকা আয় করে থাকে 20 লাখ টাকা লস হতে পারে, 30 লাখ টাকা রানি থাকবে। তো ওই যে খারাপ প্রভাব আপস এন্ড ডাউন মানুষের জন্য লাগবে, চিন্তাগ্রস্ত করে। সবসময় যে আয় উন্নতি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার কারণ হয় তা না, মানসিক ভাবে আছে যে চিন্তাগ্রস্ত করে, হতাশাগ্রস্ত করে 6, 8, 12-এ কারো লগ্নপতি থাকলে। কারণ লগ্ন মানে মানুষের নিজের শরীর স্বাস্থ্য, নিজের আত্ম উপলব্ধি, চিন্তা ভাবনা, মানসিকতার ধরন। সে যখনই 6, 8, 12-তে যাচ্ছে তখন নেগেটিভ প্লেসে যাচ্ছে, তার নেগেটিভ কম্বিনেশন তার এই ক্ষেত্রে আচ্ছা যে চিন্তার কারণ হয়। এবার লগ্নে কোনো শুভ গ্রহের দৃষ্টি তার মনোবল বৃদ্ধি করবে। রাশি থেকে আবার মানুষের মন মানসিকতা সামাজিকতা বিচার করা হয়। তো রাশিতে যদি কোনো শুভ গ্রহ থাকে সেক্ষেত্রে তার ওই লগ্নপতির অশুভ কম্বিনেশনটা আবার রাশিপতি ব্যালেন্স করবে। কারণ রাশি লগ্ন দুটোই আপনার, কোন জাতক জাতিকার রাশি লগ্ন দুটি, তার একটি যদি খারাপ থাকে তাহলে আরেকটা পাওয়ারফুল থাকবে। আমি গতদিন বলেছিলাম যে কার লগ্নপতি পাওয়ারফুল বা রাশিপতি পাওয়ারফুল এই অনুযায়ী সে সেই গ্রহের জাতক হবে। পাওয়ারফুলটাকে তার জাতকতা নির্ণয়ের ক্ষেত্রে গ্রহণ করার কথা শাস্ত্রকাররা বলেছে, এটা আমার কথা না। যারা শাস্ত্রকার, যারা বইপত্র বা এই যে শাস্ত্র যে আহ, লিপিবদ্ধ করেছেন তারা সূত্রগুলি বলেছেন যে লগ্ন বা রাশির মধ্যে যে ভাবের অধিপতি, লগ্নপতি বা রাশিপতি, এদের মধ্যে যে বলবান, এখন লগ্নপতি ধরেন অষ্টমী তাহলে দুর্বল হলো। এবার রাশিপতির অবস্থান যদি পজিটিভ হয় তাহলে তার রাশি হবে তার নর্মালি হচ্ছে যে সেই সেই গুরু হবে সেই ব্যক্তির হচ্ছে যে ওই রুলিং প্ল্যানেট বলেন বা তার হচ্ছে যে কি বলে এটাকে, সেই গ্রহের জাতক হবে সেই ব্যক্তি। অর্থাৎ তার যাবতীয় প্রভাব ওই গ্রহের বলাবলের উপর ডিপেন্ড করে সে তার জীবনে প্রভাবিত হবে বা প্রভাব নির্দেশ করতে পারবে। প্রতিষ্ঠার ক্ষেত্রে হোক, কর্মের ক্ষেত্রে হোক, উন্নতির ক্ষেত্রে হোক, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে হোক, অর্থবিত্ত সম্পদের ক্ষেত্রে হোক। যাই হোক, সার্বিকভাবে আমরা আগামী যে ক্লাসটি, এই ক্লাসটিতে ওই নক্ষত্র বা একদম ডিটেলস এক একটা গ্রহের প্রভাব বা ফলাফল আলোচনা করব। গতদিন যেমন আমাদের শনিবারে ক্লাসটি হয়েছে, আগামীকাল
আপনারা সবাই ভালো থাকেন। আগামীকাল আবার 8:30টায় যথারীতি আমি মেসেজ না করলেও আগামীকাল 8:30টায় জয়েন করে যাবেন সবাই। ঠিক আছে? ভালো থাকেন সবাই, আবার দেখা হবে আগামীকাল।